আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গুলশানী খাতুন রোটারি স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি। আশা করি তোমরা ভালো আছো। এই বিশেষ করোনা পরিস্থিতিতে বাড়িতেই আছো, নিরাপদে আছো, সচেতন আছো। তো চলো আজকে আমরা দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে বয়নতন্তু থেকে কিছু অংশ জানি। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা হলো বস্ত্র। বস্ত্র আমরা কী কাজে ব্যবহার করি? আমরা আমাদের শালীনতা লজ্জা রক্ষার জন্য বস্ত্র পরিধান করি। আমরা বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ ধরনের পোশাক ব্যবহার করি। আমরা শৌখিনতার জন্য সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের পোশাক পরি। তার মানে কি, বস্ত্রের বহু রকমের ব্যবহার আমাদের মধ্যে আছে। তো সেই বস্ত্র তৈরি হয় কী দিয়ে আমরা একটু জানি। বস্ত্র তৈরির ক্ষুদ্রতম মৌলিক একক হলো তন্তু। আজকে আমাদের পাঠের বিষয় সেই তন্তুর কিছু বৈশিষ্ট্য আমরা জানব। আচ্ছা, টেক্সটাইল শব্দটা এসেছে মূলত ল্যাটিন শব্দ টেস্কো থেকে। ঠিক আছে, চলো বস্ত্র তৈরির উপযোগী তন্তুর কিছু গুণ সম্পর্কে আমরা আজকে এখানে পড়ব। এর মধ্যে কিছু গুণ আছে অবশ্যই থাকতে হবে তন্তুর, তা না হলে সেটা দিয়ে বস্ত্র তৈরি করা যাবে না। এরকমই গুণাবলীকে বলে বস্ত্র তৈরির উপযোগী তন্তুর মুখ্য গুণাবলী, মানে অত্যাবশ্যকীয় গুণাবলী। তো সেরকম একটি গুণ হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তোমরা খেয়াল করো, পাটের দড়ি দেখেছো তোমরা? পাটের দড়ি, নাইলনের দড়ি, তারপরে কাপড় সেলাই করার সুতো লক্ষ্য করেছো তোমরা? অনেক লম্বা সুতো একটা কাঠিতে পেঁচানো থাকে, তাই না? সেখানে কি প্রস্থের তুলনায় সুতাটার দৈর্ঘ্য অনেক বড়। এরকমই আঁশ জোড়া দিয়ে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে কাপড় বুনন করা হয়। তাহলে অবশ্যই সেই সুতোকে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য অনেক বেশি হতে হবে, তাহলে তা দিয়ে বস্ত্র তৈরির উপযোগী সেই সুতো বা আঁশ দিয়ে বস্ত্র তৈরি করা সম্ভব। ঠিক আছে, বস্ত্র তৈরির উপযোগী তন্তুর আরও একটি অত্যাবশ্যকীয় গুণ হচ্ছে তন্তুর অন্তর্নিহিত শক্তি। আমরা বিভিন্ন কাজে বস্ত্র ব্যবহার করি। পরিধেয় বস্ত্র হিসেবে ব্যবহার করি, জানালার পর্দা হিসেবে করি, বিছানার চাদর, টেবিল ক্লথ, ন্যাপকিন, বিভিন্ন কাজে। এই সব কাজগুলোতে বস্ত্র ব্যবহার করতে গিয়ে বস্ত্র বা কাপড়ের উপর কিন্তু একটা চাপ পড়ে। এই যে আমরা কাপড় পরি তার উপর চাপ পড়ে না, বিছানার চাদরে চাপ পড়ে না? ওই চাপ যদি তন্তু সহ্য করতে না পারে, অর্থাৎ ছিঁড়ে যায়, তাহলে সেটা দিয়ে বস্ত্র হিসেবে তা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে তার মানে কি, ওই আঁশের চাপ সহ্য করার একটা শক্তি থাকতে হবে, যে শক্তিটাকে বলে তন্তুর অন্তর্নিহিত শক্তি। তোমরা খেয়াল করো, কাগজও কিন্তু কাপড়ের মতো, তাই না? বড় বড় পিস তুমি নিলে, কিন্তু সেটাকে কি তুমি খুব জোরে চাপ দিতে পারবে? কি হবে, চাপ দিলে ছিঁড়ে যাবে। তার মানে কি, ওটা অন্তর্নিহিত শক্তিটা অনেক কম। তো এই রকম অন্তর্নিহিত শক্তি যদি আঁশের কম হয়, সেটা বস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যাবে না। তাহলে তোমরা একবার ব্যবহারের পর সেটা ছিঁড়ে যাবে। বিছানার চাদর চিন্তা করো, ছিঁড়ে যাবে, পরিধেয় কাপড় ছিঁড়ে যাবে। তো অন্তর্নিহিত শক্তিটা তন্তুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্য গুণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা। এরপরে চলো, আরও একটা মুখ্য গুণ হলো নমনীয়তা। আচ্ছা, বস্ত্র তৈরি উপযোগী তন্তুর নমনীয়তা গুণ থাকতে হবে। নমনীয়তা মানে কি? নরম হবে। নরম মানে ছিঁড়ে যাওয়ার মতো নরম নয়, যেটাকে তুমি ইচ্ছে মতো ভাঁজ করতে পারবে, ঘোরাতে পারবে, নাড়াতে পারবে। ঠিক আছে, তো এই নমনীয়তা গুণ যদি না থাকে, আমরা তো কাপড় দিয়ে কিছু তৈরি করতে পারবো না, তাই না? নমনীয়তা যেমন মনে করো টিন, কাঁচ, তামা, লোহার শিট, এগুলো কি কাপড়ের মতো নমনীয় বা কাচড়া করা যায়? যায় না। তাহলে তন্তুর নমনীয়তা গুণটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো তোমরা? যে কাপড়কে যদি নমনীয় না হয় তন্তুটা, সেটা দিয়ে আমরা কাপড় তৈরির কাজ করতে পারবো না। এরপরে চলো,
আরও একটা মুখ্য গুণাবলী হলো আসন্স প্রবণতা। আসন্স প্রবণতা মানে কি? একটার সঙ্গে একটা জড়িয়ে থাকার টেন্ডেন্সি। না হলে তো যদি তোমরা সুতো দিয়ে বস্ত্র তৈরি করি, কাপড়গুলো কি একটার সঙ্গে একটা লেগে থেকে একটা অবিচ্ছেদ্য জিনিস তৈরি করে না কাপড়টা? তো এটা কি কারণে করে? তন্তুর মধ্যে একটা আসন্স প্রবণতা আছে। আসন্স প্রবণতা মানে একটার সঙ্গে একটাকে যেন অনেকটা আকর্ষণ করে ধরে রাখে, ঠিক আছে? এই ধরে রাখার ক্ষমতাটাকে বলে আসন্স প্রবণতা। তো যে আঁশ দিয়ে আমরা কাপড় তৈরি করব তার এই আসন্স প্রবণতা গুণটিও থাকতে হবে। তাহলে আমরা বস্ত্র তৈরি উপযোগী 4টা মুখ্য গুণের কথা জানলাম। এরপরে চলো বস্ত্র তৈরির উপযোগী কিছু তন্তুর গৌণ গুণাবলী, মানে মুখ্য গুণাবলী তো এমন যে এগুলোর কোনো একটা বাদ গেলে সে আঁশ দিয়ে আমরা কাপড় তৈরি করতে পারবো না। আর গৌণ গুণাবলীগুলি হলো আরও আকর্ষণীয় সৌন্দর্য বৃদ্ধির জন্য যে গুণগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে বলে গৌণ গুণাবলী। চলো আমরা দেখি গৌণ গুণাবলীগুলো কী। এর মধ্যে একটা রেসিলিয়েন্সি। রেসিলিয়েন্সি কি? বস্ত্র তৈরির উপযোগী তন্তুকে আমরা ভাঁজ করলে, মোচড়ালে সেটা কিছুক্ষণ পর আবার আগের অবস্থায় ফিরে আসবে, এই গুণ থাকতে হবে। তাহলে সেটাকে বলে রেসিলিয়েন্সি। রেসিলিয়েন্সি গুণটা তোমরা খেয়াল করো, আমরা কাপড় ব্যবহার করলে তার মধ্যে কুঞ্চন সৃষ্টি হয় না, কুঁচকে যায় না ব্যবহারের জন্য, কুঁচকে যায়, বিছানার চাদর কুঁচকে যায়। কাপড় ধোয়ার পর আমরা কাপড় চিপিয়ে যে পানি ফেলি তখনও কাপড়ের মধ্যে অসংখ্য কুঞ্চন তৈরি হয়, কুঁচকানো একটা ভাব তৈরি হয়, যেটা পরবর্তীতে ব্যবহারের সময় আমাদের ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। আমরা কি করি? বস্ত্রকে ব্যবহারের পর, ধোয়ার পর আবার পূর্বের অবস্থায় নিয়ে আসি। এখন বস্ত্রকে যদি আমরা রেসিলিয়েন্সি গুণটা না থাকতো তাহলে একবার ব্যবহারের পরে কি তার সৌন্দর্য খানিকটা নষ্ট হয়ে যেত, একটু কুঁচকে যেত, দেখতে খারাপ লাগতো। তাহলে এই রেসিলিয়েন্সি গুণটা থাকার কারণেই কিন্তু আমরা আবার কাপড়কে সেই নতুনের মতো করে ফেলতে পারছি, টান টান মসৃণ, তাই না? তাহলে এই রেসিলিয়েন্সি গুণটা আমাদের কি করে? আবার কাপড়কে বারবার ব্যবহারের সুযোগ দেয়। একই বস্ত্রকে আমরা ব্যবহারের পর ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে যে কুঞ্চন তৈরি হয়, ভাঁজের সৃষ্টি হয়, সেগুলো আমরা ইস্ত্রি করে ঠিক করে নিয়ে ব্যবহার করতে পারি। এরপরে আসো উজ্জ্বলতা। উজ্জ্বলতা গুণটি কি? আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ। কারণ একটা কাপড় যখন বেশ কিছুদিন ব্যবহারের পর নরম না হয়ে গেলেও তার উজ্জ্বলতা, চকচকে ভাবটা কমে যায়, তখন ওটার আকর্ষণ আমাদের কাছে কমে যায়। আমরা সেটা কি বাইরে আর পরতে চাই না, আর বিছানায় ওই চাদরটা ব্যবহার করতে চাই না। আমরা কি বলি? কালারটা ফেড হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, এটা ঔজ্জ্বল্য নাই। তন্তুর একটা নিজস্ব চকচকে ভাব থাকে, ঠিক আছে? ওই ঔজ্জ্বল্যটার জন্য কি ওটার আকর্ষণ থাকে ব্যক্তির কাছে, ব্যবহারের একটা আকর্ষণ থাকে। নতুন কাপড়ের চাকচিক্য, আমাদের চকচকে ভাব আমাদের ভালো লাগে না? তাহলে তন্তুর এই উজ্জ্বলতা গুণটাও থাকতে হবে, না হলে তার কি ব্যবহারিক সৌন্দর্যটা একটু কম থাকে। আচ্ছা, উজ্জ্বলতা একটা গুণ। প্রাকৃতিকভাবেই কিছু তন্তুতে উজ্জ্বলতা থাকে, যেমন তোমার সিল্ক তন্তু, সুতি তন্তু। সুতি তন্তুর উজ্জ্বলতা অত বেশি নয়, কিন্তু সিল্ক কাপড়ের উজ্জ্বলতা, রেশম কাপড়ের উজ্জ্বলতা, চকচকে একটা ভাব থাকে নিজস্ব। যে কারণে রেশম কাপড়কে আমরা কি করি? রেশম তন্তু থেকে কাপড় তৈরি করে ওগুলো দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান পর্বে উপযোগী পোশাক তৈরি করি। উজ্জ্বল চকচকে পোশাক পরে আমরা অনুষ্ঠানে যাই, তাই না? এরপরে আসো তন্তুর বিশোষণ ক্ষমতা থাকতে হবে। বিশোষণ ক্ষমতা হলো পানি, রং, এগুলো ধারণ ক্ষমতা। আমরা কাপড় বৈচিত্র্যপূর্ণ কাপড় ব্যবহার করি। কাপড়কে আমরা রং করে, নকশা করে, সেলাই করে, ছাপা করে তার সৌন্দর্য বৃদ্ধি করি, বিভিন্ন রকমের কাপড় ব্যবহার করি। এই কাজ করতে যে আমাদের দরকার হয় তন্তুর বিশোষণ ক্ষমতা। আমরা যখন তন্তুতে রং প্রয়োগ করি তখন তন্তু যদি সে রং ধারণ করতে পারে, প্রাকৃতিক বা বেসিক যে কালারটা সেটা চেঞ্জ হয়ে আমাদের প্রয়োজনীয় রঙে আমরা রাঙিয়ে নিতে পারি। ওই রাঙিয়ে নিতে পারার জন্য বস্ত্রের শোষণ ক্ষমতার অর্থাৎ বিশোষণ ক্ষমতার গুণটি থাকতে হবে। অতএব এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী আমি মনে করি বস্ত্র তৈরির উপযোগী তন্তুর।
আচ্ছা চলো, এরপরে কি আছে? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা গুণটি মানে কি? কোনো একটা বস্তুকে আমরা যদি টান দিই সেটা আকারে দৈর্ঘ্যে বাড়বে, বা ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে, এটাকে বলে স্থিতিস্থাপক গুণাবলী। তোমরা খেয়াল করো, বস্ত্র তৈরি উপযোগী তন্তুর যদি স্থিতিস্থাপক গুণটা না থাকে, ধরো আমি টান দিলে সে বাড়ে না, তাহলে কি হবে? এক পর্যায়ে জোরে ওর শক্তি অনুযায়ী ওকে অতটা শক্তিতে যদি আমি টানি, এক পর্যায়ে সে ছিঁড়ে যাবে। তাহলে তন্তুর যদি এই গুণটা, স্থিতিস্থাপক গুণটা না থাকে, কি হবে বলো তো? তন্তুগুলো কিন্তু ছিঁড়ে যাবে, আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো না। যেমন এক টুকরো কাগজকে চিন্তা করো, আমি জোরে টান দিলে সেটা ছিঁড়ে যাবে, কিন্তু এক টুকরো কাপড়কে যদি অতটুকুন টানে ছিঁড়ে যায়, তাহলে তার কিন্তু ব্যবহারিক দিক আর থাকে না। অতএব অবশ্যই বস্ত্র তৈরি উপযোগীর স্থিতিস্থাপকতা গুণটি থাকতে হবে, কারণ ব্যবহারের ফলে অবশ্যই তন্তুর উপর একটা চাপ পড়ে, যেটা সেই চাপের ফলে সে আকার একটু বাড়ে, আবার ছেড়ে দিলে সে আগের পর্যায়ে চলে আসে। এরপরে চলো, বস্ত্র তৈরি উপযোগীর আরও একটা গৌণ গুণাবলী হলো তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা মানে বুঝো তো তোমরা? তাপ পরিবাহিতা মানে কি? তাপ পরিবহন করা, ভেতরের তাপ বাইরে বের করে দিতে পারে, বাইরের তাপ ভেতরে প্রবেশ করাতে পারে। এই যে তাপ চলাচলের ফলে কি হয়? ভেতরের গরম বাতাসটা বেরিয়ে যায়, বাইরের ঠান্ডা বাতাস ভেতরে ঢোকে, যে কারণে কাপড় পরিধান করে আমরা ঋতু অনুযায়ী কাপড় পরি, তাই না? যেমন গরমের সময় আমরা কি পরি? তাপ পরিবহন ক্ষমতা যে তন্তুর বেশি সে তন্তুর পোশাক পরি। বলো তো, তোমরা বলতে পারো তাপ পরিবহন ক্ষমতা বেশি এমন দু একটা তন্তুর নাম বলো তো? আমি বলছি তোমাদের, এরকম একটা তন্তু হলো সুতি তন্তু, লিনেন তন্তু। মনে পড়েছে তোমাদের? এই তন্তুগুলো অনেক বেশি তাপ পরিবহন করতে পারে, যে কারণে গরমের কালে আমরা সুতির কাপড় পরি, সুতি তন্তুর কাপড় পরি, লিনেন তন্তুর কাপড় পরি। এই তন্তুগুলো আমাদের প্রচণ্ড গরমের সময় আমাদের দেহের তাপ খুব সহজে বের করে দেয়, বাইরের ঠান্ডা বাতাস আমাদের দেহ কাপড়ের ভেতর দিয়ে প্রবেশ করার ফলে আমাদের ওই রকম কাপড় পরলে গরম লাগে না তখন আমাদের। পক্ষান্তরে সিল্ক কাপড়, উল কাপড়, রেশম তন্তু থেকে তো সিল্ক তৈরি হয়, এদের তাপ পরিবহন ক্ষমতা অনেক কম, যার ফলে ভেতরের গরম তাপটা বেরোতে পারে না, বাইরের ঠান্ডা বাতাস শরীরে ঢুকতে পারে না, যে কারণে শীতের দিনে আমরা উলের কাপড় ব্যবহার করি, রেশম কাপড় ব্যবহার করি। ওগুলো ব্যবহার করলে আমাদের গরম কম লাগে। আচ্ছা, বস্ত্র তৈরি উপযোগী তন্তুর আরও একটি গৌণ গুণাবলী হলো সমরূপতা। সমরূপতা মানে কি? রূপে সমান, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম, অর্থাৎ আঁশটা কোথাও মোটা, কোথাও চিকন, দৈর্ঘ্যটা আর কি কম বেশি, প্রস্থটা কম বেশি হবে না, সব দিকে প্রায় এক সমান হবে। ওই রকম আঁশ বা সুতো দিয়ে কাপড় তৈরি করলে কাপড়টা অনেক বেশি মসৃণ হয়। মসৃণ হওয়ার কারণে চকচকে হয়, এবং তাতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নকশাও আমরা ফুটিয়ে তুলতে পারি। তো এই সমরূপতা গুণটা আমরা প্রাকৃতিক তন্তুতে একটু কম পাই, কারণ প্রকৃতিতে যে তন্তুগুলো আমরা পাই, সুতি, লিনেন, রেশম, পশম, এগুলো সব সময় ব্যাস সব দিকে সমান থাকে না, কোথাও কম বেশি হয়, যে কারণে ওই আঁশগুলো জোড়া দিয়ে যে সুতো তৈরি হয়, সেই সুতোগুলোও কোথাও হয়তো একটু মোটা, কোথাও হয়তো একটু কম মোটা, অর্থাৎ ব্যাসটা একটু কম এমন হয়। সেটা দিয়ে কাপড় তৈরি করলে তখন কাপড়টাও একটু অমসৃণ হতে পারে। তো ওই সমরূপতা গুণটা মূলত আমরা পেতে পারি কৃত্রিম তন্তুতে। কৃত্রিম তন্তুতে কি হয়? সেখানে কারখানায় উৎপাদিত তন্তুকে আমরা আমাদের ইচ্ছে মতো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তৈরি করি, যার ফলে সেখানে আমরা সমস্ত তন্তুটা একই ব্যাসের পেয়ে থাকি, এবং তখন ওটা দিয়ে তৈরি কাপড় অনেক বেশি মসৃণ হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা আবার একটু দেখে নিই আমরা কি কি পড়লাম, কি জানলাম। আমরা জেনেছি বস্ত্র তৈরির মৌলিক একক, ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মৌলিক একক হলো তন্তু। এই তন্তু থেকে আমরা কাপড় তৈরি করি, যাকে ইংরেজিতে টেক্সটাইল বলে। এই টেক্সটাইল শব্দটা এসেছে ল্যাটিন শব্দ টেক্সকো থেকে। এবং আমরা আজকে পড়েছিলাম
বস্ত্র তৈরির উপযোগী তন্তুর কিছু গুণ। এর মধ্যে কিছু গুণ পড়েছি মুখ্য গুণাবলী, অর্থাৎ যে গুণগুলো না থাকলে, কোনো একটা না থাকলে সেই তন্তু দিয়ে আমরা কাপড় তৈরি করতে পারবো না। এরকম 4টা গুণাবলী হলো: দৈর্ঘ্য প্রস্থর অনুপাত ঠিক থাকতে হবে, প্রস্থের চেয়ে দৈর্ঘ্য অনেক বেশি হতে হবে, তন্তুর অন্তর্নিহিত একটা চাপ গ্রহণ করার, চাপ সহ্য করার শক্তি থাকতে হবে, নমনীয়তা গুণ থাকতে হবে এবং আসন্স প্রবণ হতে হবে। আসন্স প্রবণ না হলে তন্তুগুলো কাছাকাছি লেগে থাকবে না, অবিচ্ছেদ্য একটা অংশ তৈরি করবে না। আর কিছু গৌণ গুণাবলী আছে, এর মধ্যে হলো রেসিলিয়েন্সি, উজ্জ্বলতা, বিশ্বসন, স্থিতিস্থাপকতা, তাপ পরিবাহিতা এবং সমরূপতা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি তোমাদের। তো খাতা কলম ডায়েরি নিয়ে রেডি হও, আমি একটা বাড়ির কাজ দিতে চাই। আমি আশা করব তোমরা সেটা ভালোভাবে খাতায় করবে। তোমরা ডায়েরিতে তুলে নাও বাড়ির কাজটা এবং তোমরা এটা বাসায় খাতায় করবে আমি আশা করি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। বাড়িতেই থাকবে, নিরাপদেই থাকবে। আসসালামু আলাইকুম।